অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা, তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং। আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি, কিন্তু আমি আমারটা বলবো। তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে। এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে, কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনা সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে, অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে। সেনাবাহিনী বা সেনাপ্রধান, আমার কাছে মনে হয়, যদি এর আগে আমি নিজেও বলেছি, সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ। যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন, তিনিও আশাহত হয়েছেন এবং নিশ্চয়ই তার অনেক কিছু করার রয়েছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায় এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের। অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি, সরকার বিচ্যুত হচ্ছে, সরকার পারছে না। স্ট্রেট আমরা একটু বলতে চাই, সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টা অস্বীকার করে নিচ্ছিল, আমি সেটা বলছি। কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত? এবং সেনাপ্রধান কি এটাই বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না, কিছু করতে পারছে না? এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো আরো চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে। এই যে নৈরাজ্য, তা কি কারণে বৃদ্ধি পেয়েছে? উপদেষ্টাদের কথাবার্তা, কোনো উপদেষ্টার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে, সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে। বুলডোজার দিয়ে যখন 32 নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো, কেউ বাধা দিয়েছে? বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন, উৎসব করার আহ্বান জানিয়েছেন। উৎসব হোক, এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো, বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু, সেটি তো আমরা জানি। এবং তাদেরকে কেবলমাত্র ধরা হচ্ছে। বুলডোজার বাহিনীর কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত? নিশ্চয় ধরা হয়নি। সন্ত্রাসীরা এখন করছে কারা? আওয়ামী লীগ করতে পারে সব জায়গায় তারা। তাহলে আপনারা আছেন কি জন্য? আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, এই কথাগুলো এর আগেও বলেছি, তারপরে বলতে হচ্ছে। মানুষ তো দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায়। ছিনতাইয়ের কবলে পড়ে কিনা, ডাকাতির কবলে পড়ে কিনা, নারীরা ধর্ষণের শিকার হন কিনা। এবং গত 72 ঘন্টায় 65 জন ধর্ষণের শিকার হয়েছেন। এটি কোনো গণমাধ্যমের হিসেবে। অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, শহীদ মিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কোথাও ঘুরতে গেছে দম্পতি, স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো। এবং বড় অদ্ভুত বিষয়, এই শিরোনামে সংবাদটি করলো দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে, সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়। কার চাপে তুলে নেওয়া হলো? কি কারণে তুলে নেওয়া হলো? গণমাধ্যম নাকি স্বাধীন? কত সাংবাদিকের চাকরি যাচ্ছে, কেউ হিসাব রাখেন? এই যে আমরা 2-4 জন মানুষ যে কথা বলছি, আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে, কেউ কি খোঁজ নিয়েছেন? এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায় থেকে আসছে। এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? রোববার গভীর রাত 3টার সময় তো তিনি নাটক করলেন। ভেবেছিল কি না কি
ঘোষণা তিনি দেবেন সাংবাদিকরা ভেবেছিলেন। তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে, যা কিছু করছে আওয়ামী লীগ করছে, তাদের অনেক টাকা। আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি সচিবালয়ের সোমবারে সাংবাদিকদের সামনে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতা 53 বছরে আমার মনে হয় মিডিয়াতে এমন কোনো এমনভাবে লেখা হয়নি। কেমন ভাবে লেখা হয়নি তো প্রমাণ পাওয়া গেছে। আমি জনগণকে উদাহরণটি দিলাম যে 72 ঘন্টায় 65টি ধর্ষণ, সেই লেখাটি তুলে নেওয়া হয়েছে এবং তিনি বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা কি বলতে চাই এখানে, কি বলা উচিত? তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। আর বলছিলেন যে কোনো কোনো উপদেষ্টা আবার বলছেন, দায় স্বীকার করে নিচ্ছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমরা চেষ্টা করছি, চেষ্টা আছে, আত্মজিজ্ঞাসা আছে। আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন। সেই রাজনৈতিক বক্তব্য, পার্থক্যটা কোথায়? কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্যপণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি, দূরে রাখার কথা বলি মানুষকে, কিভাবে হবে? আমাদের প্রধান উপদেষ্টা তো চাঁদাবাজদের দেখতেই পান না। চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানেনই না সম্ভবত। এর আগে বলেছেন না কথাবার্তায়, সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে, যে সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না, চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত সব কথাবার্তা। স্থানীয় সরকার নির্বাচন করার পায়তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন? ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে, তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে, নির্বাচিত করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সকলের নির্বাচন দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যের, তবে আমার কাছে যেটি মনে হয়, সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন। তবে আমার মনে হয় সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা, তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং। যখন যে মুহূর্তে দেশে ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ব্যাপক আকারে বেড়েছে, সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দ্য ফেডারেলে একটি লেখা প্রকাশিত হয়েছে। লেখাটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক, বিবিসিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন, সাংবাদিক সুবীর ভৌমিক, যাকে আমরা লিখেছেন। তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। এবং সাবটাইটেলে যে লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা, তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং। আমি একটু এই লাইনটা অন্তত ইংরেজিতে বলি, বাদ বাকিগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বাংলাতে। তিনি সাবটাইটেলে বলছেন যে there seem to be indication that the army chief may be considering a change at the top in Dhaka to stop the chaos and hold national election, এটাই লেখা। তো সুবীর ভৌমিক প্রথমে বলছেন যে তিনি তার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে ইউনূস প্রশাসন আসলেই অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে
দুদিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী সেনাপ্রধানের উপরে সামরিক আইন জারির বিষয়ে, কিন্তু তিনি তা করেননি। তার কারণ তার যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেটি জেনারেল এরশাদের শাসন কিংবা জেনারেল জিয়াউর রহমানের শাসন, যেটিকে মানুষ সহজভাবে এখনো মেনে নিতে পারে না। এবং সর্বশেষ 1/11-এর সময় সাবেক সেনাপ্রধান মইনি আহমেদের যে ভূমিকা, সেটিও মানুষ সহজে মেনে নিতে পারে না। এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে, এগুলো ধিকৃত হয়েছে, নিন্দিত হয়েছে। সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে ন্যূনতম কোনো ধরনের ইন্টারেস্ট ফিল করেননি এবং তিনি শক্ত হাতে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যাতে সেনা শাসন না আসে। এখন কি অবস্থায় সেনাপ্রধান এই ধরনের ভাবনা ভাবতে পারেন সরকার পরিবর্তনের অথবা সরকারের শীর্ষ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার? যেটা প্রথমে বলছিলাম, বিশেষ করে আইন শৃঙ্খলা জনিত যে ভয়ঙ্কর সংকট সবার সামনে, সেটা তো রয়েছেই। তারপরে এসে 5 ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ছাত্র জনতার নামে যে একটি উগ্রবাদী গোষ্ঠী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দিল, সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। সেনাবাহিনীর কিছু সদস্য এখানে গিয়েছিলেন, তারা মাথা নত করে চলে এলেন, চুপচাপ চলে এলেন বা নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন? তারা কি ইচ্ছা করলে বাধা দিতে পারতো না? এরকম অনেক প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। সেই বিষয়টি এখানে তুলে আনা হয়েছে যে এটির কারণে সাধারণ মানুষের যে সেনাবাহিনীর প্রতি তুমুল একটা আস্থা, যে কোনো অবস্থায় যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী, সেই বিশ্বাসের জায়গাটিতে চির ধরেছে। সেনাবাহিনীর সম্পর্কে মানুষের আস্থা দুর্বল হয়ে উঠেছে এবং জাতিসংঘের বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন বা প্রশ্ন তুলছেন, যেখানে নিজের দেশের এই ধরনের অরাজকতা সেনাবাহিনী প্রতিরোধ করতে পারে না, সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের সেনা সদস্যরা কতটা শান্তি রক্ষা করতে পারেন, এই প্রশ্ন অনেকে মনে উঠেছে। সেই জায়গাটি এনে এখানে বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার পতনের পরে 5 আগস্ট তিনি তার উপরে আস্থা রাখতে বলেছিলেন এবং তিনি যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, মানুষের কাছে তিনি কমিটেড ছিলেন, সেটি তিনি পুনরুদ্ধার করতে চান। এবং তিনি যখন বুঝতে পেরেছেন, এই লেখাটিতে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে খুব দ্রুত নির্বাচন দিতে চান না, তিনি সংস্কারের নামে দীর্ঘ সময় নিতে চান, এটি তাকে অস্বস্তির মধ্যে ফেলেছে। এই অস্বস্তির জায়গা থেকে গত সেপ্টেম্বরে তিনি যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি বলেছিলেন যে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সুরভূমিকে এখানে বলছেন হয়তো সেই অস্বস্তি থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন। এখন যে একটি গুমোট পরিস্থিতি, একটা গুমোট অবস্থা সারা দেশে বিরাজ করছে, সেই জায়গা থেকে নাকি জেনারেল ওয়াকারুজ্জামান শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে তিনি পরামর্শ করছেন, আলোচনা করছেন, গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি হতে পারে। পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানিয়েছেন তাদের প্রতি। এবং এই অবস্থায় এসে যখন নতুন একটি দল আসছে, যেটিকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে, তিনি সরাসরি এই কথা বলেছেন, তিনি উৎসাহ দিয়েছেন ছাত্রদেরকে নতুন নতুন দল করতে বা সরকারি উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে যে একটি নতুন দল আসছে, সেই দল চাইছে আত্মপ্রকাশের আগেই ছাত্র প্রতিনিধিরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এবং যদি এরকম কিছু হয়, তার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান নাকি প্রস্তুতি নিচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যদি তুমুল আকারে ওঠে, এই গোষ্ঠীর পক্ষ থেকে, ছাত্র সমন্বয় কিংবা নতুন দলের পক্ষ থেকে, সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান সংসদ নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি চাপ প্রয়োগ করবেন সরকারের উপরে এবং যাতে দ্রুত একটি রোড ম্যাপ বেরিয়ে আসে নির্বাচনের, সেই জন্য
তিনি চেষ্টা করবেন। আরেকটি বিষয় এখানে আনা হয়েছে যে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা ফিরতে পারেন, অথবা ফিরলে কবে ফিরবেন। শেখ হাসিনা তিনি নিজেই তো একাধিক তার বিভিন্ন অডিওতে বলেছেন, অডিও মানে ফোন আলাপে বলেছেন, যেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বা ফাঁস হয়েছে, যে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন। কিভাবে ফিরে আসবেন? এইখানে সুবীর ভৌমিক যেটি বলছেন যে সেই রিস্কটি সম্ভবত জেনারেল ওয়াকার নেবেন না, তখন তিনি ফিরে এলে বা তাকে ফিরিয়ে আনা হলে, অন্তর্বর্তী সরকারও মুখে বলছে যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু এরকম কোনো কিছুতে তিনি তেমন কোনো উদ্যোগ নেবেন না, কারণ সেই সময় দেশে আরো একটু অরাজক পরিস্থিতি